পরিবার, ঐতিহ্যবাহী পরিবার, সেই পরিবারের দুজন ব্যক্তি এখানে রয়েছেন। মোলাইদের কৃতি সন্তান, এলিম ফ্যামিলির সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল ওয়াহাব ভাই, এবং আরেকজন আমাদের এই তেলিহাটি ইউনিয়নের মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান, এবং আরেকজন রয়েছেন আমাদের ছোট ভাই, আমার অত্যন্ত স্নেহভাজন সোহাগ, উনি ছাত্র নেতা, এবং আরেকজন রয়েছেন উনি হয়তো চলে গেছেন মোফাজ্জল হোসেন মায়া। ওনারা একই পরিবারের সন্তান এবং ঐতিহ্যবাহী একটি ফ্যামিলির সন্তান। ওনারাও অনেকক্ষণ এখানে অপেক্ষা করেছেন আমার এই বাড়িতে। আমি ক্ষুদ্র একটি মানুষ, আমি কোনো রাজনীতিতে সম্পৃক্ত না, সেই জন্য ওনাদেরকেও আমি আমার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চিরকৃতজ্ঞ। এবং এখানে আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে উপস্থিত রয়েছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমি অত্যন্ত সম্মান করি। আমি ওনার আদর্শিত আমাদের এই ছাতির বাজারের আরেকটা ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান আব্দুল সত্তার আবুল ভাই, উনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন। সর্বোপরি এখানে শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং আমার পর্দার আড়ালে মা বোনেরা এবং আমার সমবয়সী যারা রয়েছেন, সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি যে কথাটা বলতেছিলাম, তো আমাদের এই সরকারি বাড়ি থেকে অনেকদিন আগে আমি গতকাল এই কথাটা বলেছি। এর বলার উদ্দেশ্য হলো যে আমাদের বোঝার কিন্তু দরকার আছে। আমি গতকাল বলেছি, আমাদের এই সরকারি বাড়ি আল্লাহ রহমতে একটা সময় এমন কিছু অভাব ছিল না, যারা ছিল না। আমার দাদা এই ঢাকা শহরের সর্বপ্রথম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন ইসরায়েল সরকার। আমার নানা কালু মন্ডল এই শ্রীপুর তেলিহাটি তথা শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমার আপন নানা সালাহ আহমদ মন্ডল, উনি ছিলেন গাজীপুর জেলা পরিষদের পরপর 2 বার পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান। কিন্তু সেই পরিবারের সন্তান আমি, এবং আমার আব্বার অনেক প্রভাব ছিল, আমাদের চাচাদের অনেক প্রভাব ছিল, ধন সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। আমাদের ফ্যামিলির অনেকে ঢাকা সম্পৃক্ত হওয়ার কারণে আমরা অনেকের দূরে চলে যাওয়ার কারণে আমরা ওনাদের কাছ থেকে অনেকটা বঞ্চিত হয়ে গিয়েছি নাকামুখী হওয়ার কারণে। আমার বিল্লাল চাচা আপনারা অনেকে জানেন, যারা বিল্লাল চাচার সমবয়সী যারা আছেন, অনেকে বিল্লাল চাচা দেখেছেন না? দেখেছেন? এই বিল্লাল চাচা শেখ কামালের অত্যন্ত কি ছিল, বন্ধু ছিল। এবং সেই বিল্লাল চাচা এবং শেখ কামাল, রাইসুল ইসলাম আসাদ যিনি নাটক করেন, এবং যমুনা গ্রুপের যে বাবুল সাহেব যিনি মারা গিয়েছেন, উনি আমাদের এই বাড়িতে এসেছেন। বিল্লাল চাচা সহ শেখ কামাল সহ আমাদের এই বাড়িতে এসেছেন। আমরা সেই ফ্যামিলির সন্তান। আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমার বড় বোন বেবি আপাকে, আপনি চিনেন অনেকে, আমাদের বেবি আপা, সেই বেবি আপাকে আমার এই শেখ কামাল আঙ্কেল আমার বড় আপাকে অনেক আদর করতেন, এবং বাবুল আঙ্কেলও আমার এই বেবি আপাকে অনেক আদর করতেন। তুফান রোডে তখন আমরা ছিলাম, সেগুন বাড়িটা, আমার দাদা তখন ঢাকার সর্দার ছিল। আমার ওই চাচা যে কোনো একটা দুর্ঘটনায় তুফান রোডে সেগুন বাড়িটা 2nd গেট উনি মৃত্যু বরণ করেন। তো যাই হোক, আমার এই ফ্যামিলির 3 জেঠা এবং চাচা, আমি যে কথাটা বলতেছিলাম, যে উদ্দেশ্যে কথা বলা, আমার এই ফ্যামিলির 3 চাচা, এই সিরাজ সরকার, আমার নুরুল ইসলাম সরকার এবং রেয়াদুদ্দিন সরকার, এই 3 জন কিন্তু মেম্বারি পদপ্রার্থী হয়েছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, হয়েছিল। কিন্তু আল্লাহ রহমতে আমি গতকাল যে বক্তব্য দিয়েছি, সত্য কথা বলতে হবে, 3 জনই কিন্তু ফেল করেছিল, পাশ করা নাই। মনে আছে? পাশ করা নাই। কারণ কি? কারণটা হইল অর্থ সম্পদ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, অনেক বেশি থাকতে পারে, কিন্তু একই ফ্যামিলি থেকে 3 জন প্রার্থী হওয়ার কারণে লাস্টে কিন্তু জনগণ সেটা মাইনে নেয় নাই।
এটি বাস্তব সত্য। তা আমি বক্তব্য বাড়াবো না, যেটা আমি বলতেছিলাম যে আজকে আপনারা কে মানেন বা কে মানেন না আমার জানার বিষয় না। আমি রাজনীতি করি, রাজনীতি আমি সম্পৃক্ত না। রাজনীতি করে ওনারা, রাজনীতি করেন আপনারা, কোনো দলের বা কোনো জায়গায় সম্পৃক্ত, আমি কোনো জায়গায় সম্পৃক্ত না। আল্লাহর রহমতে আপনারা, আমি এই ক্ষুদ্র মানুষ হিসেবে আমি গর্বের সহিত বলতে পারি যে আমি আপনাদের এই সাধারণ মুরব্বীরা যারা রয়েছেন, আমার বড় ভাইরা যারা রয়েছেন, আমার চাচারা যারা রয়েছেন, ওনারা যথেষ্ট আমাকে সম্মান করেন, আমাকে যথেষ্ট স্নেহ করেন, এবং আমি চেষ্টা করি আমি আমার পক্ষ থেকে ওনাদেরকে সম্মান করার জন্য আমি চেষ্টা করি। আমি কোন সময় আমি যে আদর্শ আদর্শিত আমি কখনো মানুষের সাথে বেয়াদবি করাটা, মানুষকে অবমূল্যায়ন করাটা কিন্তু আমার নীতি না। আমি এই বংশে জন্মগ্রহণ করি নাই। আমি চেষ্টা করেছি আমি মানুষকে সম্মান দিতে, ইজ্জত করতে। এই গ্রামের যারা ছোট বাচ্চারা রয়েছেন, ছোট ভাইয়েরা রয়েছেন, আমি চেষ্টা করি তাদেরকে স্নেহ করতে চেষ্টা করেছি। এবং এই গ্রামের, বিশেষ করে এই গ্রামের আশেপাশে যে আরো যে কয়েকটি গ্রাম রয়েছেন, তেলিহাটি তথা শ্রীপুর, যে কোনো মানুষ যে কোনো সমস্যায়, আজকে 30 বছর 35 বছর আমার আগে থেকে যখন আমি ফুটবল প্লেয়ার ছিলাম, আপনারা জানেন ফুটবল খেলে শ্রীপুর থানার মধ্যে তখন সবচেয়ে ভালো ফুটবল প্লেয়ার ছিলাম আমি। এত ভালো ফুটবল খেলতে পারতাম। তখন আমি বিভিন্ন জায়গায় খেপ খেলতে যেতাম। ওইখান থেকে যে টাকা পাতাম, এই টাকা নিয়ে আমি তখন গ্রামের মানুষকে আমি সাহায্য করি। গ্রামের মানুষের পিছনে আমি দাঁড়াইছি। ওইখান থেকে আমি যা আমি উপার্জন করেছি, ওই টাকা থেকে কিন্তু আমি মানুষকে দিতে চেষ্টা করেছি। তখন দেখতে পারলাম যে রাজনীতিতে আসলে কিছুই নাই, ব্যক্তি সম্মানের উপরে কোনো সম্মান নাই, ব্যক্তি ইজ্জতের উপরে কোনো ইজ্জত নাই। সেইভাবেই ধারাবাহিকভাবে আমি চেষ্টা করেছি আমার এই সময়গুলি আমি কাটাতে। তারপরে যদি কারোর সাথে বেয়াদবি করে থাকি, কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অনেকের বিভিন্ন কারণে আমার কাছে এসেছেন, অনেক সাহায্য, অনেক সহযোগিতা, অনেক পরামর্শ, অনেক বুদ্ধি, অনেক ভালোবাসার জন্য আমার কাছে এসেছেন। হয়তোবা অনেক ক্ষেত্রে আমার ভুল হয়ে গিয়েছে, অনেক পারি নাই, হয়তোবা কোনো ক্ষেত্রে আমার যদি ভুল হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন ইনশাল্লাহ, আমি মনে করি। যাই হোক, এখানে আজকে যে কথাটা বলতেছিলাম যে আমি এটা মানবো না। তুলসী আপা, আমি ওনাকে বোন বলে সম্বোধন করেছিলাম এবং উনি আমার বাড়িতে এসেছেন। আমি যতটুকু ভাই হিসেবে যতটুকু ওনাকে আমি সম্মান করার, ছোট ভাই হিসেবে এই তুলসী আপাকে যতটুকু সম্মান করার আমার পক্ষ থেকে আমি করার চেষ্টা করেছি। তারপরে যদি কোথাও ভুল হয়ে থাকে, আমি আমার সম্মানিত মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আপনি বলেছিলেন আমাকে, মেয়র মহোদয়, উনি আমার আত্মীয়, উনি বলেছিলেন হুমায়ুন তোমার বাড়িতে একটা অনুষ্ঠান করতে হবে, তুলসী আপা তোমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। আমি বলছি আলহামদুলিল্লাহ। এবং দলিল ভাই বললো আপনার বাড়িতে একটা অনুষ্ঠান করতে হবে, তুলসী আপা আসবে। আমি বলছি আলহামদুলিল্লাহ। শেষে অহাব ভাই, এই যে আমার সবচেয়ে বড় ভাই অহাব ভাই, আমাকে ওই তিস্তি জামাল চাচার অনুষ্ঠানে বললো যে 27 তারিখ অনুষ্ঠান। আমি কি বললাম 27 তারিখ অনুষ্ঠান, 3 দিন পর 27 তারিখ। হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেলাম না, আমি ভাবছি দুষ্টামি করতেছে, 3000 লোক আপনারা খাওয়া দাওয়া করবে, কি করেন। আমি অনেক হাসি ঠাট্টা ভাবে এটা নিলাম। তখন আসলো দলিল ভাই এসে বললো যে হুমান ভাই, দলিল ভাইয়ের সাথে আরো 1-1.5 লোক আসলো, এসে বললো যে হুমান ভাই 27 তারিখ আপনার বাড়িতে অনুষ্ঠান। আমি আলহামদুলিল্লাহ, তুলসী আপার ইজ্জতের খাতিরে, উনি সম্মানমান ব্যক্তি, শিক্ষিত মানুষ, অনেক ভদ্র মানুষ, আমি মন থেকে, অন্তরস্থল থেকে ওনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, অনেক ভালো মানুষ। সেই কারণে আমি ওনাদের সকলের সম্মানে, এমন একটা লোক, এমন একটা ভালো মানুষ, এমন একটা ইজ্জতের মানুষ, এমন একটা ভালো মানুষের সন্তান, এমন একটা ভালো মানুষের সন্তান, এমন একটা ভালো ফ্যামিলির সন্তান। ওনার বাপ এই জাতীয় একজন নেতা, ওনার মা একটা শিক্ষিত ভদ্র একটা মমতাময়ী মা, এবং ওনার বড় ভাই জাতীয় আমেরিকার ভালো একটা বিশ্ববিদ্যালয়ে আছেন এবং নাসার বৈজ্ঞানিক হিসেবে তিনি কর্মরত রয়েছেন। এবং ওনার ভাই দুর্জয় ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ। আমি ওনাকে সম্মান করি, ব্যক্তিগত সম্মান করি। আমার সাথে কোনোদিন উনি খারাপ ব্যবহার করে নাই। দুর্জয় ভাইকে আমি সম্মান করি। সেই সুবাদে
আমি সবকিছু গ্রহণ করে আমার বাড়িতে আমি ওনার আমন্ত্রণ আমি সুন্দরভাবে ভালোভাবে আমি গ্রহণ করেছি। আমি চেষ্টা করেছি সেই অনুষ্ঠানে, এমন একটা অনুষ্ঠান হয়েছিল তখন রাত্রে 12টা বাজে, 12টা 12:30 প্রায় 1টা বেজে গিয়েছিল। তখন এই অনুষ্ঠানে এমন শীত, এই মা বোনেরা কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। বৃদ্ধ যারা আমার দাদার সমতুল্য, বাপের পিতার সমতুল্য রয়েছেন, এবং তারা কিন্তু অনেক রাত 12টার সময় কিন্তু এই অপেক্ষা ছিলেন তুষবাকে দেখার জন্য। তখন এই বাড়িতে প্রায় আমার 5 থেকে 6 হাজার লোকের সমাগম হয়েছিল। আলহামদুলিল্লাহ। আমার কথা হলো যে আমি তুষি আপার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি। তুষি আপার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি। আমার কোনো চাওয়া পাওয়ার নাই, আমার কখনো কোনো চাওয়া পাওয়ার থাকবে না। এবং আমি যখন এই সবুজ ভাই এমপি হিসেবে দাঁড়িয়েছিলেন, তখন আমি আমার পক্ষ থেকে এই জায়গায় কিন্তু মিটিং হয়েছিল। আমি কিন্তু ওনার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, ওনাকে ইজ্জত দিতে, সম্মান দিতে। কিন্তু বিনিময়ে আমি একদিনে কিন্তু সবুজ ভাইয়ের এই 5 বছরে একদিনে কিন্তু আমি সবুজ ভাইয়ের সাথে দেখা করি নাই। আমি নিঃস্বার্থভাবে আমি কাজ করেছি। আমি তুষিয়াফার জন্য নিঃস্বার্থ কাজ করেছি। এই দলিল ভাই, আমি রাজনীতিতে সম্পৃক্ত না। আজকে 30 বছর 35 বছর যাবত আমার দলিল ভাইয়ের সাথে একটা আন্তরিকতা, ভালোবাসার, রক্তের সম্পর্ক হয়ে গেছে ওনার সাথে। আমার অফিস একই সাথে, উনি এই রুমে বসে, আমি এই রুমে বসে আজকে প্রায় 20 বছর যাবত এক অফিস আমাদের ব্যবসা বাণিজ্য। এবং ওনার সাথে আদবন্ধুরি আমার কোনো সামান্যতম মনের পার্থক্য বা ব্যবধান আমার হয় নাই। সেই সুবাদে আমি নির্দলীয় একজন মানুষ, নিঃস্বার্থ একজন মানুষ, নিঃস্বার্থ মানুষ হিসাবে আমি বলতেছি, আমি তুষিয়াবাকে এমপি হয়েছেন, তুষিয়াবার জন্য এই গ্রামের মানুষ কাজ করেছেন, তুষিয়াবার জন্য এই ইউনিয়নের মানুষ রাত দিন কষ্ট করেছেন। যে নেতৃবৃন্দগুলি এখানে রয়েছেন এবং আমার সামনে যে ছোট ভাইরা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, সকল মানুষ রাত দিন এই তুষিয়াবার জন্য কাজ করেছেন। এবং উনি আল্লাহর রহমতে পাশ করেছেন এবং মন্ত্রী হয়েছেন। এটা আমাদের গৌরবের বিষয়, এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়, এটা আমাদের মনে করি একটা ভাগ্যের বিষয়। আজ এটা আমি ব্যক্তিগত হুমায়ুন, এটা আমি সাদর আমন্ত্রণ ভাবে আমি গ্রহণ করব। কিন্তু একই পরিবারে আবার আরেকজন দুর্জয় ভাইকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। কিন্তু আমি এই দুর্জয় ভাই উপজেলা নির্বাচন করবে, এটা আমি মন থেকে কখনো গ্রহণ করবো না। এটা যদি আমি গ্রহণ করি, আমি তুষেবার জন্য প্রত্যেক ঘরে আমি ভোট চাইতে পারবো। তুষেবার জন্য আমি এখানে বক্তব্যে আমি ভোট চাইতে পারবো। আমি ভোট চেয়েছি, কিন্তু আবার ওনার ছোট বোনের ভাইয়ের জন্য, বড় ভাইয়ের জন্য আমি কিভাবে আবার ভোট চাবো? এই ম্যাক্সিমাম লোক এটা গ্রহণ করবে না। আমি এই ইজ্জত মান সম্মান, আমি এই স্বাভাবিক কারণ আমি রক্ষা করতে পারবো না। আপনারা যদি পারেন, আপনারা সব ভোট দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। আমার কোনো দাবি নাই, সব ভোট দিয়ে দেন, কিন্তু আমি পারবো না। যে বিগত সময়ে আমার ফ্যামিলি থেকে, এই সরকার বাড়ির ফ্যামিলি থেকে নির্বাচন করে, একই ফ্যামিলি 4-5 জন নির্বাচন করে, কোনোদিনও এই গ্রামের সমর্থন পাই নাই, আশেপাশে গ্রামের সমর্থন পাই নাই। তো ওইখান থেকে আমি শিক্ষা অর্জন করেছি। কাজে কেন আমি ভুলটা করবো? কেন এমন ভুল করবো না যে ভুলের জন্য আমার খেসারত দিতে হবে? একদিন আমি প্রশ্নের সম্মুখীন হব, হয়তো অনেকে মনে কষ্ট পাবে, অনেকে মনে আমাকে ঘৃণা করবে, সামনাসামনি বলতে পারবে না। কিন্তু এটি কিন্তু সত্যি কিন্তু শতকরা 99% মানুষ কিন্তু আমাকে ঘৃণা করবে। যে হুমায়ুনরা কি সিদ্ধান্ত নিল? ভুল সিদ্ধান্ত। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যখন আমি এই দুনিয়া থেকে চলে যেতে হবে, যখন আমি শিখেছি, তখন থেকে আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। রাজনীতি আমি করবো না। তখন আমি সমাজসেবক হিসেবে আমি মনকে ঘোষণা করেছি যে বিবেক দিয়ে আমি ব্যক্তি হিসেবে, হুমায়ুন হিসেবে আমি এই এলাকায় আমি চলাফেরা করবো। কোন রাজনীতি আমার প্রয়োজন নাই। আমার মন যদি ঠিক থাকে, আমার ভালো থাকে, আমার বিবেক যদি ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আমি আগে যেতে পারবো। আল্লাহ যদি দেখে আর আমার মন কি করতেছে সেটা যদি আল্লাহ দেখে, তাহলে আমি মনে করি আমার শান্তি। আমার কেউ দেখার প্রয়োজন নাই। যেদিন আমি মৃত্যু হবে শুনেছি, আমি জানতে পেরেছি, বুঝতে শিখেছি, তারপর থেকে আমি কাউকে ভয় পাই না। আমাকে যদি আগুনে ফেলে দেন, কোনো সমস্যা নাই। আমাকে পিছন দিকে মারেন, কোনো সমস্যা নাই। ঠান্ডা দিকে মারেন, কোনো সমস্যা নাই। আমি সাদর আমন্ত্রণ আমি গ্রহণ করব। আমাকে জেলে ঢোকান, কোনো সমস্যা নাই। সব কিছু আমি হাসি মুখে আমি গ্রহণ করবো, হাসি মুখে। কিন্তু এইটা আমি কখনো মেনে নিব না। আমি ব্যক্তিগতভাবে মেনে নেব না। যারা বিবেকবান লোক তারা কখনো এটা মেনে নেবে না। দুর্জয় ভাই নির্বাচনের পরে সবার সাথে আবার দেখবেন যে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে আজকে যে জিনিসটা হয়েছে,
এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করব। যে জিনিসটা হয়েছে খুব ভালোভাবে চিন্তা করবেন। এটা আমি কোনো গীবত বলছি না, গীবত বলা মহাপাপ, গীবত বলছি না, সুন্দর একটা কথা বলতেছি, বোঝার চেষ্টা করবেন। দেখেন, হঠাৎ করে শ্রীপুর থানার বা শ্রীপুর উপজেলার মুসলিম কিছু লোক দ্রুতভাবে বাসায় গেল। ওইখানে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই। তার কিছুদিন পর আবার এই লোকগুলি কি করলো, দুর্য ভাইকে শ্রীপুর ওনার ভবনে নিয়ে আসলেন। আইসা ওনাকে বললো নির্বাচন করতে হবে। কিছু লোক বললো আবার নাকি মৃত্যুবরণ করবে, বিষ খাবে। হোয়াট ইজ দিস? কারণটা কি আমি বুঝলাম না। এমন হইতে হবে কেন? আচ্ছা ভাই, সূর্য ভাই তো শিক্ষিত মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, নামাজ পড়ে, ওয়াজ করে, সুন্দর ওয়াজ করে, খুব সুন্দর ওয়াজ করে। আমি ওনাকে সবসময় সম্মান করি, ইজ্জত করি। কেন আমি কথা বলবো? একটা মানুষের সব গুণ থাকে না, ভালো মন্দ নিয়ে মানুষ। কিন্তু এই যে একটা পরামর্শ দিল, এবং সেই পরামর্শ যে একটা কার্যকরী হইল, শ্রীপুর উপজেলায় 2-3 হাজার নেতাকর্মী গিয়ে একটা সিদ্ধান্ত দিয়ে দিল। এই যে সিদ্ধান্ত দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আমি সেটা বুঝতে পারি না। এই শ্রীপুর উপজেলায় আবুল ভাই কতটি ভোট? উপজেলায় 4 লাখের উপরে এই উপজেলায় ভোট। এই ভোটগুলি শুধু 3.5 নেতা কর্মীদের বলেন, যে নেতা কর্মীগুলি এই শ্রীপুরে উপস্থিত হয়েছিল দুর্য ভাইকে উপজেলায় দাঁড় করানোর জন্য, তাহলে বলেন যে এই 3,500 বা 3,000 লোক কি এই 4,500 ভোটের দায়িত্ব? তাইলে এখানে তো একটা বিবেকের প্রশ্ন, যে ভোট হইল 4.5 লাখ বা 4 লাখের উপরে, তাহলে আমি যে এই মানুষগুলি যে আসলো, তাহলে আর মানুষগুলি কোথায়? আরো তো প্রায় 4 লাখ মানুষ হয়ে গেছে। ওনাদের কি আমি কোনো সম্মতি নিয়েছি? ওনাদের কাছে কি আমি কোনো সময় গেছি ভোটের কারণে, যে ভোট আমি নির্বাচন করবো, উপজেলা নির্বাচন করবো? এই 1 বছর বা 2 বছর বা 3 বছর বা 4 বছর 5 বছর বা 10 বছর আগে থেকে আমি প্রস্তুতি নিছি, বা 6 মাস আগে থেকে আমি প্রস্তুতি নিছি যে আমি উপজেলা নির্বাচন করবো? যদি এমন হইতো যে 6 মাস আগে যদি দ্রুত ভাবে বলতো যে আমি উপজেলা নির্বাচন করবো, ভাই আল্লাহর কসম খাইয়া বলছে, যে কোনো ভাবে হোক ভাই দিতাম, যে কোনো ভাবে হোক আমরা সকলে মিলে দলবের ভাই দিতাম, ভাই করেন, সমস্যা নাই। কিন্তু এমন পর্যায়ে গিয়ে এমন একটা ঘটনা ঘটা নির্বাচনে দাঁড়াইলো, তাহলে সেই যে 4 লাখ মানুষ যে এখানে আমরা 3,000 মানুষকে আমি নিয়ে গিয়ে যে আমরা 4 লক্ষ মানুষের মতো মানুষ আমরা বঞ্চিত করলাম। জলিল ভাই তো পারতো যে দুর্য ভাই যখন 3,000 লোক নিয়ে মিটিং করলো, তা আমিও করি। জলিল ভাইয়ের কি এরকম 3-4 হাজার লোক নাই? নেতা কর্মী ছিল না? ছিল তো। জলিল ভাই কি কাজটা করেছে বলেন? জলিল ভাই করছে যে দুর্য ভাই যেহেতু নেতা কর্মী নিয়ে শুধু বসছে, সাধারণ মানুষ নিয়ে বসে নাই, তাহলে আমিও দ্রুত ভাই দেখাই দেই, আমিও 4-5 হাজার নেতা কর্মী নিয়ে বসি, আমার সাধারণ মানুষের দরকার নাই। জলিল ভাই চিন্তা করছে যে এই কাজ আমি কখনো করব না। আমি সাধারণ মানুষ, আরো যে 4 লক্ষ মানুষ হয়ে গেছে, ওরা হলো আমার মানুষ। এই সাধারণ মানুষই আমার মানুষ, আমার কোন নেতা কর্মীর প্রয়োজন নাই। সাধারণ মানুষ যদি আমাকে জাতীয় নির্বাচনে যদি উপজেলা নির্বাচনে ভোট দেয়, আমি উপজেলায় বসবো, আর যদি না ভোট দেয় তাহলে আমার প্রয়োজন নাই, আমি সেটা গ্রহণ করে নিব। কাজেই এই জলিল ভাই এই সাধারণ মানুষের দিকে তাকে, আপনাদের আমাদের মতন সাধারণ মানুষের দিকে তাকে উনি কিন্তু এই সিদ্ধান্তটা নেয় নাই, সাধারণ মানুষের দিকে তাকে আছে। সেই সাধারণ মানুষ দেখেন আস্তে আস্তে দেখেন দিন যাচ্ছে, আর একটা ঘন জোয়ারের একটা কেমন জানি মনে হয় আস্তে আস্তে খালি জলিল ভাই। আর জলিল ভাই যেগুলো মানুষ বলে
তার চেয়ে বেশি মানুষ কিন্তু নীরব, একদম নীরব। কানাকানি করে কথা বলেন, কানে কথা বলেন, হ্যাঁ, কয় যে খালি কি বলে যে আমরা কিন্তু আছি, হ্যাঁ আমরা কিন্তু আছি, কিন্তু রক্ষা করার দায়িত্ব আপনাদের, রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা সবাই বলবেন আমরা ইনশাল্লাহ জলিল ভাইকে ভোট দেব, সেই ভোট রক্ষা করবে আল্লাহ। কে করবে? আল্লাহ। এই ভোট রক্ষা করার একমাত্র দায়িত্ব আল্লাহর। আল্লাহ যাকে এই উপজেলার আসনে বসাবেন সেটা আল্লাহ জানে, কাকে সেই জায়গায় বসাবেন এটা নিয়ে হয়তো আমরা ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, ভুল বোঝাবুঝি, গীবত, নানান ধরনের হুমকি দুমকি, এই ধরনের মন মানসিকতা যেন আমরা আজকে থেকে গেলে ফেলে দিই। আজকে নির্বাচন শেষ, পরে দেখা গেছে আমরা সব এক। কাজেই জনগণই এই ব্যালটের মাধ্যমে সেখানে বসাবে, এবং সেই ভোট আল্লাহর রহমতে সৃষ্টিকর্তা যদি একজন থেকে থাকেন তাহলে উনি সেই ভোট রক্ষা করবেন। আমরা এই বিশ্বাসে সকলে আমরা 21 তারিখে আনারস মার্কায় আমরা ভোট দেব সুষ্ঠুভাবে, এবং পরিশেষে আমরা এই যে মানুষগুলো এখানে বেকার সাথে থেকে আমরা রয়েছি, আমার বিশ্বাস যে প্রত্যেকে যদি আমরা এইভাবে যদি আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা যাই, তাহলে মনে হয় যে আমাদের ভোটের কমতি হবে না। একদিন যদি আমরা খালি ঘরে ঘরে যাই, ভোটের কমতি হবে? আমাদের কোনো ভোটের কমতি হবে না ইনশাল্লাহ। সকলকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আবার অনুরোধ করছি আগামী 21 তারিখে আপনারা সকলে সকাল সকাল নিঃসন্দেহে ভয়ভীতি ভুলে গিয়ে এই দুই একটা ছেলেপেলে, এগুলি ওইরকম না, এগুলো দুই একটা ছেলেপেলে প্রত্যেক মহলায় থাকে, এগুলো প্রত্যেক এলাকায় থাকে, এগুলো প্রত্যেক গ্রামে থাকে, এগুলো প্রত্যেক ইউনিয়নে থাকে, থানায় থাকে। দুই একটা ছেলেপেলে এগুলা অস্ত্রগুলো এগুলো করবে, আর সবাই আমরা সবাই ভালো, আর দুই একটা এমন থাকে, সব জায়গায় থাকে, এগুলি কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অনেক কষ্ট করেছেন, কষ্ট করে এখানে আসছেন। আমি আমার পক্ষ থেকে আমি যে প্রার্থী রয়েছেন, 2 জন প্রার্থী রয়েছেন, দুটো প্রার্থীর প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা রইল এবং আন্তরিকতা রইল। দোয়া করি যার যার যোগ্যতায়, যার যার সামর্থ্যে, যার যার যদি নসিবে থাকে, ইনশাল্লাহ এই মস্তদে আল্লাহ যাকে বসানোর ওনাকেই বসাবেন। আমরা যেন স্বাভাবিক একটা নির্বাচনে যাতে এত মারামারি, কাটাকাটি বা ভুল বোঝাবুঝি সৃষ্টি না করি। সকলকে ধন্যবাদ জেনে আমার বক্তব্য শেষ করলাম। আমার বক্তব্য যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আসসালামু আলাইকুম।